রাজনৈতিক হয়রানিমূলক মামলা বা নির্যাতন কাউকে করা হয়নি এবং কারণ এই ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি সংশ্লিষ্ট ছিলেন না। তবে সদ্য সাবেক আইজিপি আব্দুল আল মামুন তিনি কোনো বক্তব্য রাব্বি, হত্যা মামলার প্রাথমিক তদন্তে এই দুই সাবেক আইজিপির কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা এবং এ ব্যাপারে আপনার কাছে সবশেষ কি কি তথ্য রয়েছে? ইসরাত, আপনি জানেন যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি কিন্তু সরকারের এই যে বিদায়ী যে সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে, সেটার নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন আছে তাদের কোঅর্ডিনেটররা পাকিস্তান এবং আমেরিকার গোয়েন্দাদের সঙ্গে গোপনে সলা পরামর্শ করেছেন এবং সেটা একটা আসসালামু প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মামুন সদ্য সাবেক আইজিপি এবং এর আগের একজন আইজিপি হচ্ছেন শহীদুল হক, তাদের দুজনকে আদালতে হাজির করা হয়েছিল। পাশাপাশি আরেকজন পুলিশের এডিশনাল এসপি আব্দুল আল কাফি, তাকেও হাজির করা হয়েছিল এবং তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে। সেখানে সাবেক মহাপরিদর্শক পুলিশের শহীদুল হক তিনি কিন্তু আদালতের এজলাসে বলেছেন যে তিনি প্রায় 2018 সালেই অবসর নিয়েছেন এবং তিনি যতদিন পুলিশের সর্বোচ্চ পদে ছিলেন ততদিন পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক হয়রানিমূলক মামলা বা নির্যাতন কাউকে করা হয়নি এবং কারণ এই ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি সংশ্লিষ্ট ছিলেন না। তবে সদ্য সাবেক আইজিপি আব্দুল আল মামুন তিনি কোনো বক্তব্য এজলাসে দেননি, কথা বলেননি। তাদেরকে কড়া নিরাপত্তাকে এজলাসে ভোরবেলায় হাজির করা হয়, কারণ এর আগে আমরা দেখেছি যে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং অন্যান্য কর্মকর্তাদের আদালতে হাজির করার সময় হামলার ঘটনা ঘটেছে এবং সেটি মাথায় রেখেই আজকে এই দুই সাবেক পুলিশের সর্বোচ্চ ব্যক্তিকে আদালতে হাজির করার সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে এই আজকের শুনানির মধ্য দিয়ে দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাদের বিষয়ে হত্যা মামলা হয়েছে দুজনের বিরুদ্ধেই এবং সেই হত্যা মামলার বিষয়ে রিমান্ডে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে এবং জানতে চাওয়া হবে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে। ন্যান্সি। শাকিল, আপনাকে ধন্যবাদ। রাব্বি, হত্যা মামলার প্রাথমিক তদন্তে এই দুই সাবেক আইজিপির কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা এবং এ ব্যাপারে আপনার কাছে সবশেষ কি কি তথ্য রয়েছে? ইসরাত, আপনি জানেন যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি কিন্তু সরকারের এই যে বিদায়ী যে সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে 5 আগস্টে, তিনি 6 আগস্ট তার যে নিয়োগ, চুক্তিভিত্তিক নিয়োগ, সেই নিয়োগটি বাতিল করে এবং তারপর থেকে তিনি সাবেক আইজিপি এবং এই আইজিপির সময় কিন্তু এইরকম একটি নির্বিচারে গণহত্যা যেটি হয়েছে। তাই সাধারণত এই বিষয়টিকে ধরেই মূলত তার বিরুদ্ধে যে মামলাটি, আপনি জানেন যে হত্যা মামলায় তাকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং সেই একই সাথে আরও একজন সাবেক আইজিপি শহীদুল হক, তাকেও 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আবদুল্লাহ আল মামুনের যে 8 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সেটি মূলত আপনি জানেন যে আবু সাইদ হত্যা মামলা, সেই হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড কিন্তু শুরু হয়ে গেছে। ডিবি কার্যালয়ে এই দুই সাবেক আইজিপি আছেন এবং আমরা কিছুক্ষণ আগে ডিবির যিনি আছেন দায়িত্বে, এই ডিবির দায়িত্বে যিনি আছেন তার সাথে আমরা টেলিফোনে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে আনুষ্ঠানিকভাবে 2-1 দিনের মধ্যেই এই যে দুই আইজিপি যাদেরকে রিমান্ডে আনা হলো, তারা প্রাথমিক তদন্তে তারা বেশ কিছু তথ্য প্রমাণ পেয়েছেন। বিশেষ করে আবদুল্লাহ আল মামুন তিনি এই আবু সাইদ হত্যা মামলার 3 নম্বর আসামি এবং তিনি ছাত্র জনতার আন্দোলন দমনে
তার যে অধীনস্থ পুলিশ সদস্য সেই পুলিশ সদস্যদের গুলির নির্দেশ দিয়েছিলেন। প্রাথমিক তথ্য প্রমাণে এতটুকুই পাওয়া গেছে। এখন এই গুলির নির্দেশের সাথে আর কারা কারা এই নির্দেশ পালন করেছে, আইজিপি মানে সারা দেশের পুলিশ সদস্যরা আইজিপি নির্দেশ পালনে মানতে বাধ্য। সেক্ষেত্রে এই আইজিপির নির্দেশ মেনে আর কারা কারা ছাত্র জনতার অভ্যুত্থানে আন্দোলন দমাতে গুলি করেছেন সেই তালিকাটি, সেই নামগুলো কিন্তু পাওয়া যাবে। যেহেতু 8 দিন দীর্ঘ সময়, সেই দীর্ঘ সময় এই 8 দিনেই আরও অনেক পুলিশ কর্মকর্তার নাম কিন্তু বেরিয়ে আসবে। একই সাথে আরেকটি প্রশ্ন ছিল, আমরা প্রশ্ন করেছিলাম ডিবির দায়িত্বে যিনি আছেন তাকে, যে সাবেক আইজিপি AKM শহীদুল হক যিনি 2014 সালে দায়িত্ব পালন করেছেন, তার ভূমিকা কী ছিল, তাকেও কিন্তু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো এবং রিমান্ডে নেওয়া হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু ডিবি থেকে জানানো হয়েছে যে তিনিও কিন্তু এই ছাত্র জনতার আন্দোলন দমাতে তিনিও ঘরে বসেই তিনি নানান ধরনের নির্দেশনা দিয়েছেন তার সহকর্মীদের যারা এখন দায়িত্ব পালন করছেন। তিনি যেহেতু অভিজ্ঞ এক্সপিরিয়েন্স লোক, তো সেক্ষেত্রে তার পরামর্শ নিয়েছেন কিনা এটি আসলে বিস্তারিত তদন্তেই বেরিয়ে আসবে। তবে এই দুই আইজিপির সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল এই যে মামলা হয়েছে, এছাড়া সারা দেশে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটি বের করতেই কিন্তু রিমান্ডে আনা হয়েছে। সেটি বের করতেই রিমান্ডে নেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে রাব্বি। আসসালামু আলাইকুম। মহারথী মহাশক্তিশালীদের অনেকে গ্রেপ্তার হচ্ছেন গণহত্যার দায়ে, অনেকে পালিয়ে গেছেন, এর মধ্যে আবার অনেকে দেশের মধ্যে এখনও পর্যন্ত নিরাপদ আশ্রয়ে আছেন। হয়তো অনেকে বেঁচে যাবেন, আমরাও সেটি জানি, কিন্তু যারা আটক হচ্ছেন তাদের তালিকাতে কি জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, গোলাম মোহাম্মদ কাদের সাহেব থাকবেন না? তিনি কি আটক হবেন না? অবশ্যই হবেন, আমার ধারণা হওয়া উচিত। তার কারণ এই যে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে অসংখ্য মানুষকে হত্যা, গণহত্যা, তার দায় কি তিনি এড়াতে পারেন? কোনোভাবেই না, কোনো অবস্থাতেই না। আমরা রাশেদ খান মেননের কথা বলি, আমরা হাসানুল হক ইনুদের কথা বলি, এইসব মহান বিপ্লবীরা যেমন গণহত্যার দায়ে অভিযুক্ত নিঃসন্দেহভাবে হবেন, গোলাম মোহাম্মদ কাদের তাদের চেয়ে কোনো অংশে কম নন, বরং তাদের চেয়ে অনেক বেশি অবদান এই গণহত্যার পেছনে। এই গণহত্যা তো একদিনে সংঘটিত হয়নি। গণ অভ্যুত্থান তো হঠাৎ করে ছাত্ররা শুরু করলো কোটা বিরোধী আন্দোলন, সেখান থেকে হয়ে গেল তা তো না। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, হত্যা, গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে মানুষ নীরবে যেমন ফুঁসে উঠছিলেন, তার বিস্ফোরণটি ঘটেছে কোটা বিরোধী আন্দোলন থেকে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে। কীভাবে দায় এড়াবেন গোলাম মোহাম্মদ কাদের? এবং প্রতিটি নির্বাচনের সবচেয়ে বড় অংশীদার তো ছিল এই জাতীয় পার্টি। GM কাদের এই নির্বাচনের আগে, অর্থাৎ 7 জানুয়ারি নির্বাচনের আগে, গত সম্ভবত অক্টোবর বা নভেম্বরের দিকে তিনি ভারত সফরে গেলেন, বিশেষ বার্তা নিয়ে ফিরলেন। নির্বাচনে যাবেন কি যাবেন না তা নিয়ে মানুষ নানান ধরনের কৌতূহলের মধ্যে ছিলেন। তার নিজ দলের নেতাকর্মীরা বিরোধিতা করছিলেন যে আর নয়, একের পর এক নির্বাচনে জাতীয় পার্টি যেভাবে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে, তাতে মানুষের যে অভিশাপ সেগুলো এসে পড়ছে জাতীয় পার্টির উপরে, কিছুই থাকছে না, দলের অস্তিত্ব বলে কিছু থাকছে না। তিনি ভারত থেকে কী বার্তা নিয়ে এলেন সেই কথা তো কারোর সামনে প্রকাশ করলেই না। তিনি বললেন যে দাদাদের অনুমতি ছাড়া, ভারতে বিজেপির নেতাদের অনুমতি ছাড়া সেই তথ্য প্রকাশ করা যাবে না। আজও পর্যন্ত সেই তথ্যের কথা তিনি কিছু বলেননি প্রকাশ্যে। কী তথ্য ছিল? এবং ভারতের কারণে আমরা জানি যে বাংলাদেশের সব ধরনের মানবতা, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা সব কিছু তো ধূলিসাৎ হয়েছে, ধসে পড়েছে। সেই ভারতের মেসেজটি কী ছিল? নিজ দলের নেতাকর্মীদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করে GM কাদের এবারে নির্বাচনে গিয়েছিলেন। এবং কোন পর্যায়ে গিয়েছিলেন? তিনি বলেন যে আমাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তার অফিস ঘেরাও করে রেখেছিল, তাকে এক ধরনের আটক করে রাখা হয়েছিল, এই ধরনের দাবি করেন। কি হতো? মেরে ফেলতো? নিশ্চয় তা তো না। এবং তার স্ত্রী শরীফা কাদেরকে যখন ঢাকার গুরুত্বপূর্ণ একটি আসন ছেড়ে দেওয়া হলো, তিনি তখন সুর করে নির্বাচনে গেলেন। এইসব কাহিনী তো আমরা জানি। 2014-তে গেছেন, 2018-তে গেছেন, এবং 14 নির্বাচন সম্পর্কে বলা হয় যে
সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদকে হাসপাতালে ভর্তি করিয়ে তার সামনে ডেথ সার্টিফিকেট ঝুলিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন যে নির্বাচনে যাবে, না হলে তার বিষয়ে ডেথ সার্টিফিকেট রেডি রয়েছে যে তিনি মারা গেছেন, অর্থাৎ তাকে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলা হবে বা অন্য কোনোভাবে, এরকম ভয়ভীতি দেখানো হয়েছিল। সত্যতা আছে, এই ধরনের নাটক, এই ধরনের হুমকি তো স্বৈর শাসকদের পক্ষ থেকে থাকবে। একবার আপোষ করা যায়, দুইবার আপোষ করা যায়, কতবার মানুষের সঙ্গে গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা দেশকে ধ্বংস করে ফেলা যায়। গোলাম মোহাম্মদ কাদের তিনি নিজেও তো মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের প্রথম দফায়, তিনি শেষ দফায় বিরোধী দলীয় নেতা হলেন। কেন বলতে পারতেন না, না আমি নির্বাচনে বাধ্য হয়ে গেছি, আমি এই বিরোধী দলীয় নেতার আসন চাই না? পদত্যাগ করতে পারতেন না? সরকারের ভিত নড়বড়ে করে তুলতে পারতেন না? তা তো কিছু করেননি। কিন্তু মাঝে মাঝে একটু ভালো সাজার জন্য কিছু কথা একটু সুরসুর দিয়ে বলার চেষ্টা করেন। ছাত্র আন্দোলনের পক্ষে বলেন, ছাত্ররা ঠিক আছে, সঠিক লাইনে আছে। আর বাবা সঠিক লাইনে আছে যখন দেখছেন যে এত বড় কিছু হয়ে যাচ্ছে দেশের বুকে, গণহত্যা সংঘটিত হচ্ছে, কোন বিবেকের তাড়নায় একেবারে চুপ করে রইলেন মাঝে মাঝে দু একটি শব্দ উচ্চারণ ছাড়া? অতএব দেশের মানুষের সঙ্গে সবচেয়ে বড় যে গাদ্দারিটি যারা করেছে সেটি হচ্ছে জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টির কর্ণধার হিসেবে জেনারেল এরশাদ তো মারা গেছেন, তাকে নিয়ে আর কি বলবো। গোলাম মোহাম্মদ কাদের যে একের পর এক নাটক করে গেছেন, সেই নাটকের দায়ভার হিসেবে আমি মনে করি অবশ্যই তাকে আটক করা হবে, বিচারের মুখোমুখি করা হবে। শুধু তাই নয়, আশা করছি না, আমি মোটামুটি নিশ্চিত যে তিনি আটক হচ্ছেন। যে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে, সেটার নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন আছে, তাদের কোঅর্ডিনেটররা পাকিস্তান এবং আমেরিকার গোয়েন্দাদের সঙ্গে গোপনে সলা পরামর্শ করেছেন, এবং সেটা একটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তাদের মানে পাকিস্তান এবং আমেরিকার প্ল্যান ইমপ্লিমেন্টেড হয়েছে। এই ধরনের একটা লেখা ছড়িয়ে পড়েছে, আমি দেখলাম ফেসবুকে বিভিন্ন গ্রুপে, আমাকে কেউ পাঠিয়েছেন। এটা ফ্যাক্ট যে সবাই এটা খুব বিশ্বাস করছেন না, কিন্তু আমরা যেহেতু এটা নিয়ে কিছুটা কথা বলছি, আমার মনে হয় একটু কথা বলে রাখা ভালো। বিশেষ করে এই ভদ্রলোক যিনি এই লেখাটা লিখেছেন, তাকে চিনিয়ে দেওয়া দরকার আছে। নর্থ ইস্ট নিউজ নামে একটা পোর্টালে, এই পোর্টালটা নিশ্চয়ই আমরা যারা খোঁজ খবর রাখি তারা দেখেছি গত নির্বাচনের আগে বেশ ভাইব্রেন্ট হয়ে গিয়েছিল। একের পর এক রিপোর্ট তারা লিখতে শুরু করেন, এবং এই বিশেষ ব্যক্তি মিস্টার চন্দন নন্দী, আমরা এই পোর্টালে তার প্রোফাইলে যদি যাই, একদম পেছনে যদি চলে যাই, মানে আমেরিকা এটা করছে, ওটা করছে, সজীবজের জয়ের এটা হয়েছে, বিমান বাহিনী প্রধানের এই হয়েছে, নানান রকম রিপোর্ট তিনি ইনফ্যাক্ট করতে শুরু করেছিলেন। চন্দন নন্দী সম্পর্কে প্রথম আমরা অনেকে হয়তো তাকে কিছুটা গুরুত্বের সাথে নিয়েছিলাম, কারণ উনি মেইন স্ট্রিমে কাজ করা একজন জার্নালিস্ট, সুতরাং তাকে কিছুটা গুরুত্ব দিচ্ছিলেন। কিন্তু তাকে আদৌ আমরা গুরুত্ব দেব কিনা সেটার আগে আমি এই রিপোর্টটা সম্পর্কে একটু কথা বলি। হেডলাইনটা এরকম: বাংলাদেশ স্টুডেন্টস মুভমেন্ট কোঅর্ডিনেটরস মিসড ISI US হ্যান্ডলার্স ইন পাকিস্তান, দুবাই অ্যান্ড দোহা বিটুইন এপ্রিল অ্যান্ড সেপ্টেম্বর 2023। এখানে বিভিন্ন কোঅর্ডিনেটর ছবি দেওয়া আছে, দেখুন, এদের কথা বলা আছে। এবং আরেকজন মাহফুজ আলম, যিনি এখন চিফ অ্যাডভাইজারের বিশেষ সহকারী হয়েছেন, তার নামও আছে। তারা বিভিন্ন সময়, আমি খুব গ্রসলি বলি, এটা খুব ডিটেইলড আলোচনার কোনো প্রয়োজন আসলে আমি দেখি না, তারা দুবাইতে গেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে ISI এর একজন লেফটেন্যান্ট জেনারেলকে নাকি অ্যাসাইন করা হয়েছিল, তার সাথে কথা হয়েছে, বিভিন্ন পরিকল্পনা করেছেন, আমেরিকান লোকজনের সাথে দেখা করেছেন। শুধু সেটাই না, ISI এর ভদ্রলোকের সাথে নাকি মানে NGO-তে ছিলেন এক সময় এরকম একজন, যিনি আবার এখন অ্যাডভাইজার আছেন, তার মিটিং হয়েছে। এদিকে আমেরিকানদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে, নাম আছে এখানে ডক্টর আসিফ নজরুলের, যিনি এখন একজন অ্যাডভাইজার। এরকম নানান তথ্য আছে। শুধু সেটা না, তারা ট্রেনিং নিয়ে এসে নাকি বাংলাদেশে একটা অর্গানাইজেশন করেছে, করে ধাপে ধাপে তারা পাঠচক্র করেছে, করে ওখানে আস্তে আস্তে সবাইকে
যোগ করার চেষ্টা করেছে। এর মধ্যে এটাও উল্লেখ আছে ছাত্র অধিকার পরিষদ যেটা ছিল সেই পরিষদ থেকে বেরিয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি তৈরি হয়েছে এবং সেটাতে আরো অনেকে মিলে একটা পাঠচক্র হয়েছে, এরকম নানান কথাবার্তা। শুধু সেটা না, এখানে ইসলামিক ফোর্স প্রচুর আছে, হিজবুত তাহরির, ইসলামী ছাত্র শিবির, তারা এখানে ইনভলভ হয়ে তারা এই মুভমেন্টটা করেছে। এবং মানে মূল আর্গুমেন্ট দুটো হচ্ছে এটা একটা অর্গানাইজড অর্কেস্ট্রেটেড প্ল্যান্ড মুভমেন্ট, আরেকটা হচ্ছে এটার পেছনে মূলত ইসলামিস্টরা আছে। এই দুটো আর্গুমেন্ট তারা আনার চেষ্টা করেছেন এখানে, এবং তারা এটা এস্টাবলিশ করার জন্য, আমি আবারও বলছি, আমি গুরুত্ব দিতে চাই না, আপনাদের যাদের আগ্রহ আছে একটু পড়ে নেবেন। এখানে বলা হচ্ছে যে ভারত ঠিক মতো প্রথম দিকে বুঝতে পারে নাই, পরবর্তীতে অনেকগুলো জিনিসকে তারা একত্র করে তারা বুঝতে পেরেছে ব্যাপার এরকম, এবং পুলিশের সূত্র এসব রিপোর্টে যা লিখতে হয় সেগুলো আছে। এমনকি যারা হারুন আর রশিদ, আমাদের ডিবি হারুন যে 6 জনকে ধরে নিয়ে গিয়েছিল, এটাও নাকি এই কারণে ডিবি হারুন তখন তথ্য পেয়ে গিয়েছিল যে তারা এটা করেছে গেছে, তাদের কাছ থেকে তথ্য বের করার জন্যই নাকি ডিবি হারুন তাদেরকে ধরে নিয়ে গেছে। তাহলে যেটা বলছিলাম যে দুটো আর্গুমেন্ট আছে, একটা হচ্ছে এটা একটা অর্গানাইজড অর্কেস্ট্রেটেড প্ল্যান্ড একটা মুভমেন্ট, এবং এটার মূলত ইসলামিস্টরা করেছেন। চন্দন নদীর আলাপে আসবো, তার আগে এই দুটো ব্যাপারে একটু কথা বলে রাখা ভালো। এই দুটো কথা টু সাম এক্সটেন্ট দেশের ভেতরে বাইরে হচ্ছে। আমি একটা ভিডিও করেছি, আপনাদের দেখার কথা, যারা দেখেছেন রেগুলারলি আমাকে দেখেন তারা দেখেছেন। সেটা হলো ওই ভিডিওতে আমি আর্গু করার চেষ্টা করেছি কোনোভাবেই এই মুভমেন্ট আসলে প্ল্যান্ড অর্কেস্ট্রেটেড হতে পারে না। দীর্ঘ একটা ভিডিও, 24-25 মিনিট। সো এটা ক্লেম যা যদি করা হয় যে কোনোখান থেকে, দেশের ভেতর থেকে যদি বাইরে থেকে হয়ে থাকে, আমি খুব স্ট্রংলি ডিসঅ্যাগ্রি করি। আমি বলেছিলাম সাকসেস হ্যাজ মেনি ফাদার্স। একটা সফল গণ অভ্যুত্থানের পর এটার কৃতিত্ব অনেক, এটার পিতা অনেকেই হতে চাইবেন, এটাই নিয়ম, এটা হয়। ফেলিয়ার ইজ অ্যান অরফ্যান। ফেল করলে তখন আর দেখা যেত এই অর্কেস্ট্রেটেড প্ল্যান ইত্যাদি আসতো না। সো এটা ভুল। এটার আরেকটা চেষ্টা বিশেষ করে ভারতের দিক থেকে আছে, সেটা হলো এটা ইসলামিস্টরা করেছেন। একেবারে প্রথম আমাদের গণ অভ্যুত্থানে আমরা সফল হওয়ার পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই আর্গুমেন্টটাই সামনে আনা হয়েছে। ইসলামিস্টরা করেছেন, তাদের নানা রকম কিছু দেখিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছেন, একেবারে ফালতুভাবে হিন্দুদের উপর আক্রমণ, মূর্তি ভাঙছে ইত্যাদি করে, এগুলো আমরা ডিবাঙ্ক করেছি। কিন্তু সেই একই আলাপ এখানেও দেখা যাচ্ছে। এবং আমিও বাংলাদেশের মুভমেন্টে কি ছাত্র শিবির ছিল না? গণ অভ্যুত্থানে ছিল, ছাত্র দল ছিল, জামায়াত ছিল, বিএনপি ছিল, সব মানুষ ছিল, ছাত্ররা ছিল। সামনে থেকে নিশ্চিতভাবেই ঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা, তাদের কোঅর্ডিনেটররা, তারা জীবনের ঝুঁকি দিয়েছেন, কোনো সন্দেহ নেই। আমরা জনাব নাহিদকে, এখন উপদেষ্টা আছেন, তাকে তুলে নিয়ে গিয়ে কীরকম অত্যাচার করা হয়েছে, ক্লিয়ার সাইন আমাদের সামনে আছে। এগুলো সব হয়েছে, কিন্তু সব মানুষের মধ্যে ছিল। কিন্তু এটা স্পেসিফিকলি ওই মানুষগুলো, ইসলামিস্টরাই এটার মূল কেন্দ্রে ছিলেন, মূল নেতৃত্বে ছিলেন। এই আর্গুমেন্টগুলো একেবারেই ভুল। কিন্তু যে কথাটা বলছিলাম, চন্দন নন্দীকে আসলে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে চন্দন নন্দীকে একটু চিনিয়ে দেয়া। আমরা কেউ হয়তো পরবর্তীতে, আমাদের অনেকগুলো পোর্টাল আছে যারা এগুলোকে বাংলা করে দিয়ে দেন, আগেও দেখেছি। সুতরাং আমরা সতর্ক করার জন্য মূলত এই ভিডিও, এবং এই ভদ্রলোককে আসলে আর পাত্তা দেওয়ার কিছু নেই। আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে, মানে তার লেখাগুলোতে যদি যাই, আমরা দেখব সেখানে মানে এই সরকারের মহা ঝামেলা হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। মানে সরকারের ডেফিনেটলি কোনো না কোনো সংকট ছিল, অনেক সংকট ছিল, আমেরিকা স্টেপস নিচ্ছিল, ইউরোপ নানা রকম প্রেশার দিচ্ছিল, সেগুলোর এক ধরনের লজিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা করতে পারি, যেটা সরকারকে ঝামেলায় ফেলবে। ইকোনমিক ক্রাইসিসের মধ্যে এইগুলো কি ইম্প্যাক্ট ফেলবে, এই আলোচনাগুলো হতেই পারতো। কিন্তু উনি একেবারে মিথ্যা তথ্য দিয়ে অনেকগুলো রিপোর্ট করেছেন, একেবারে মিথ্যা তথ্য, যে কেউ পেছনে গিয়ে দেখে আসতে পারেন। তো এই ঘটনাগুলো যখন ঘটলো, বহু সময় বহু মিথ্যা তথ্যের কিছুদিনের মধ্যে দেখা গেল এটা মিথ্যা তথ্য ছিল। মানে আমরা বলি না যে মাঝে মাঝে ফেসবুকে কেউ জেনে না জেনে কতগুলো গুজব ছড়িয়ে দেয়, এই ভদ্রলোক এই পোর্টালের মধ্যে বসে ওই সময় এই কাজগুলো করেছেন। তাহলে ওই সময় কাজগুলো করে আসলে উদ্দেশ্য কি ছিল, মোটিভ কি ছিল? অ্যাপারেন্টলি মনে হচ্ছে যারা সরকার বিরোধী মুভমেন্ট করছে তাদের খুব সাহায্য হচ্ছে। উত্তর হচ্ছে না। একটা মিথ্যা তথ্য দিয়ে মানুষের মধ্যে মিথ্যা প্রত্যাশা বা কনফিডেন্স তৈরি করা কিন্তু আদতে সরকারকে সাহায্য করেছিল। কারণ মানুষের মধ্যে এক ধরনের ল্যাথার্জি চলে আসতে পারে, মানুষ মনে করতে পারে সরকার তো এমনি খুব খারাপ অবস্থায় চলে গেছে, আর খুব বেশি চিন্তা করার কি আছে, ইত্যাদি। ফলে ওই সময় উনি সরকারের পারপাস সার্ভ করেছেন বলে আমি মনে করি। এবং ঘটনাচক্রে ভদ্রলোক বহু জনকে, আমাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে অনেককে ফোন করেন, অনেক কথা বলেন, এবং নানান রকম কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, এবং অনেককে অনেক রকম তথ্য ফিড করার চেষ্টা করেছেন। আমি জেনে বলছি,
প্রথম প্রথম কেউ কেউ, যে বলেছিলাম যেহেতু উনি মেইন স্ট্রিমে লেখালেখি করেছেন, উনি সাংবাদিক হিসাবে মানে জাস্ট একজন ফেসবুক থেকে আসা গুজব ছড়ানো মানুষ নন, সেই কারণে প্রাথমিকভাবে কেউ কেউ তাকে কিছুটা গুরুত্বও দিয়েছিল, এবং এই গুরুত্ব দিয়ে পরবর্তীতে সবাই কিন্তু বুঝলেন যে উনি একেবারেই ফালতু কথা বলেন, ফালতু কথা লেখেন। এবং আপনারা কেউ ব্যাকে যেতে থাকেন, দেখবেন এই সরকারের পতনের পরও কতগুলো লেখা, নির্বাচনের পর, মানে উনি এখন বাংলাদেশ নিয়েই মূলত লেখেন, ওনার এর বাইরে আসলে কোনো লেখা টেখা নাই। এখনো উনি যে কাজটা করছেন আমি মনে করি সেটা সরকারেরই, মানে এখন তার সেই সরকার ক্ষমতা নেই, আওয়ামী লীগ যেটা ছিল, আওয়ামী লীগ না বলে এভাবে বলা বেটার, ভারতের পারপাস উনি সার্ভ করছিলেন, এখন উনি ভারতেরই পারপাস সার্ভ করছেন, যে ন্যারেটিভ গুলো সামনে আনতে চাইছেন। আর একটা ন্যারেটিভ হলো এই, যেটা যে ভারতের হয়তো এই সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের একটা বিরাট ডিফিট দেখা যাচ্ছে, সুতরাং ভারত একটা মুখ রক্ষার পথ খোঁজার চেষ্টা করছে, যে যে দেশের জনগণের একটা অর্গানিক মুভমেন্টে ভারতের পতন হয়ে গেল, ভারতের পতন, শেখ হাসিনার পতন আর ভারতের পতন আসলে ইন্টারটুয়াইন, দুটো একই জিনিস, ভারতের পতন হয়ে গেল, সেটা তারা নিতে পারছে না। সুতরাং ভারতের এই ন্যারেটিভটাও দেওয়া দরকার যে এটা আদতে আমেরিকা এবং পাকিস্তানের পেট্রোনাইজড একটা মুভমেন্ট, সেই মুভমেন্টে ভারতকে যেতে হয়েছে। যদিও এটাও ভারতের সম্মান রক্ষা করে কিনা আমি জানি না, ভারত এই দেশে এত নাকি পেনিট্রেশন আছে, র এর নাকি এত কিছু আছে, মিলিটারিতে, পুলিশে, সব জায়গায় র র শুনতে শুনতে শেষ, টু সাম এক্সটেন্ট হয়তো আছেও। শুনেছি তারা নাকি এই দেশে দালালি টালালিতে জড়িয়ে পড়েছে, রেড সিকিং এ, তদবিরবাজিতে জড়িয়ে পড়েছে, কুড বি, কিন্তু তারাও তো ডিফিটেড হয়েছে। সুতরাং তারা আইএসআই এর কাছে, যদি এখানে মূলত আইএসআই, এই রিপোর্টে মূলত আইএসআই কে দেখানো হয়েছে যে তাদের মাস্টার প্ল্যানে সব কিছু হয়েছে, যদি সেটা হয়ে থাকে, মানে আইএসআই এর কাছে র ডিফিটেড হয়েছে, এটাও ইন্ডিয়ান ন্যারেটিভে খুব ভালো কিছু হয় না। কিন্তু ওই যে বললাম, জনগণ এরকম একটা আপরাইজিং করে সব ফেলে দিয়েছে, সেই তুলনায় একটা অর্গানাইজ স্ট্রাকচার্ড গোয়েন্দা সংস্থা আইএসআই, সিআইএ, এদের মাস্টার প্ল্যান হয়েছে, সেই মাস্টার প্ল্যানে তাদের এই ক্ষতি হয়েছে বলে তারা মনে করছে। আরেকটা ব্যাপার তাদের জন্য হয়তো সান্ত্বনা সূচক, সেটা হচ্ছে জনগণের ক্রেডিটকে, ইভেন যারা এটা দাবি করেন যে এটা একটা অর্কেস্ট্রেটেড প্ল্যান্ড একটা মুভমেন্ট, সেটাও জনগণের মূল ক্রেডিটকে এখানে আসলে ধ্বংস করা হয়। এবং ভবিষ্যতে বাংলাদেশের এই মুভমেন্ট যখন আলোচিত হবে, আমরা এগুলো সাক্ষী আছি, আমরা এগুলো দেখেছি, গট হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, আমরাও দেখেছি এটা কিভাবে স্পন্টেনিয়াসলি শুরু হয়ে এটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়া, যথেষ্ট প্রমাণ আছে এটা হয়েছে। কিন্তু এতে যখন দেখানো হবে এটা গোয়েন্দা সংস্থার স্ট্রাকচার পেট্রোনাইজ একটা মুভমেন্ট, তখন জনগণের কৃতিত্বকে খাটো করা হয়, সেটাও চেষ্টা আছে বলে আমি মনে করি। বটম লাইন হচ্ছে চন্দন নন্দী আরো এরকম যাতা আরো লিখে যাবেন, এবং সেটা অবশ্যই এদেশের জনগণের বিরুদ্ধে, ভারতের পক্ষ হয়ে উনি লিখবেন। অনেক অনেক লেখাকে অ্যাপারেন্টলি মনে হবে জনগণের পক্ষে আছে, আদতে একেবারেই মিথ্যে কথা। সো আমরা যেন সতর্ক থাকি, কারণ আমি ভেবেছিলাম যে এনাকে আমরা একেবারেই পাত্তা টাত্তা দিচ্ছি না, আমরা কেউ কেউ হয়তো কিছুটা দিচ্ছে। এই ভিডিওর পর আমি আশা করি যারা শুনবেন তারা এই ভদ্রলোককে, সেটা তার ইংরেজি ভার্সনে হোক, দেশে প্রচুর পোর্টাল আছে, খুব দায়িত্বশীল পোর্টাল না, অনেকেই এগুলো ট্রান্সলেট করে ছড়িয়ে দেবেন, এবং আমরা অনেকেই কোনো পোর্টালে কিছু পেলেই এক ধরনের বিশ্বাস করার টেন্ডেন্সি আছে, আমরা যাতে এই ভদ্রলোককে একেবারে ফালতু গুজব ছড়িয়ে বেড়ায় এরকম একজন মানুষ হিসেবে মনে রাখি। এরপর ইনফ্যাক্ট আমি আর তাকে নিয়ে আর কোনোদিন কথা বলবো না, যেহেতু এবার অনেকেই কথা বলছেন, আমাকে পাঠাচ্ছেন কেউ কেউ, সেই বিবেচনায় আমি আসলে এই ভিডিওটা করলাম। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।